নমস্কার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ। এর আগের দিন আমরা তৃতীয় স্তরের ক্রিয়াকলাপে কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম বাণিজ্য। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিবহন। এই পরিবহনে আমরা কি কি দেখবো? এই পরিবহন আমরা দেখবো যে বিভিন্ন পরিবহনের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো কি কি, পরিবহনের গুরুত্ব কি কি রয়েছে, পরিবহনের কি কি অসুবিধা রয়েছে। পরিবহন আমরা সকলে দেখতে পাই, সড়ক পথ পরিবহন, রেলপথ পরিবহন। আশা করি তোমরা সকলে এইসব জিনিসগুলোতে চড়েছো। রেলপথে তোমরা রেলগাড়িতে চড়েছো, বাসে তোমরা সড়ক পথে তোমরা বাসে চড়েছো। এগুলো হচ্ছে একটা পরিবহনের মাধ্যম। তাহলে এই পরিবহনের মাধ্যমগুলো আমাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস, যেটা হচ্ছে পরিবহন। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে প্রথমে আমরা দেখব এই পরিবহন কাকে বলে। অ্যাজ এ সিম্পল, পরিবহনটা কি? আমি এখানে আছি, এবার আমি এই স্থান থেকে আমি ধরো বাজার যাব। বাজার আমি কিসে করে যাব? আমি হয়তো সাইকেল নিয়ে যাব বা বাইক নিয়ে যাব। কি করে যাচ্ছি আমি? সেটা হচ্ছে পরিবহন। এক স্থান থেকে অন্য স্থানে আমি যাচ্ছি, সেটা হচ্ছে পরিবহন। তাহলে আমরা দেখবো পরিবহনের সংজ্ঞা কি বলছে। পণ্য দ্রব্য, হয়তো কোনো পণ্য হতে পারে। তুমি ধরো জলের একটা ঢাম্পা নিয়ে আসবে, জলের ঢাম্পাটা তুমি কি করে নিয়ে আসবে? সাইকেলে নিয়ে আসবে না, বাইকে নিয়ে আসবে না, স্কুটিতে নিয়ে আসবে? সেটা কিভাবে নিয়ে আসবে? তুমি কিভাবে পরিবহন করবে? ওটা একটা মাধ্যম পরিবহনের। তাহলে পণ্য দ্রব্য, মানুষ মানুষ আমরা জানি যে এক স্থান থেকে অন্য স্থানে যায়, অথবা স্থানান্তরযোগ্য যে কোনো দ্রব্য, সে যে কোনো দ্রব্য হতে পারে, পাটের বস্তা হতে পারে, আলুর বস্তা হতে পারে। সেই সমস্ত পণ্যগুলোকে যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো বা নিয়ে যাই তাকে আমরা বলছি পরিবহন। মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছি, সেটাকে আমরা বলছি পরিবহন। তাহলে পরিবহনের উদাহরণ কি হতে পারে? যেমন আমরা সড়ক পথে কি দেখতে পাই? সড়ক পথে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কি ব্যবহার করি? বাস ব্যবহার করি, অটো ব্যবহার করি। আবার আকাশ পথে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন কি ব্যবহার করে? তারা এরোপ্লেনের মাধ্যমে যায়, হেলিকপ্টারের মাধ্যমে যায়। আকাশ পথে পরিবহন আলাদা, সড়ক পথের পরিবহন আলাদা। আবার জলপথেরও আমরা কি ব্যবহার করি? বিভিন্ন ধরনের জলজাহাজ, নৌকো, স্টিমার, এই সমস্ত জিনিসগুলো আমরা পরিবহনের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করি বিভিন্ন পরিবহন ব্যবস্থায়। যেমন সড়ক পথে আলাদা জিনিস ব্যবহার করি, আকাশ পথে আলাদা জিনিস ব্যবহার করি, জলপথে আলাদা জিনিস ব্যবহার করি। তাহলে একটা পরিবহনের মাধ্যম আলাদা আলাদা হচ্ছে। এটা হলো তোমার পরিবহনের উদাহরণ। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবহনের গুরুত্ব। তো পরিবহন যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে করছি, এক স্থান থেকে অন্য স্থানে কোনো পণ্য দ্রব্য নিয়ে যাচ্ছি, এই পরিবহনের গুরুত্বটা কি, পরিবহনের কি কি গুরুত্ব রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখব। তো পরিবহনের প্রথমে আছে অর্থনৈতিক গুরুত্ব। তাহলে এবার আমরা এক এক করে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবহন কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা দেখব। তাহলে প্রথম হচ্ছে কৃষি ক্ষেত্রে উন্নয়ন। কৃষি ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে পরিবহন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমন? যেমন কৃষি ক্ষেত্রে উন্নতির জন্য কি কি জিনিস দরকার? উন্নত ধরনের যন্ত্রাংশ দরকার, নতুন নতুন টেকনোলজির বিভিন্ন যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমার পরিবহনটাকে ভালো রাখতে হবে। আমি যে সমস্ত জিনিসগুলো তৈরি করব বা উৎপন্ন করব সেই সমস্ত জিনিসগুলো আমি বাজারে নিয়ে যাওয়ার জন্য পরিবহনটাকে আমার ভালো রাখতে হবে। এবার আমি ধরো শস্য উৎপন্ন করলাম, প্রচুর পরিমাণে ফল উৎপন্ন করলাম। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি কোথায় নিয়ে যাবো? আমি বাজারে নিয়ে যাব। এবার আমার পরিবহন ব্যবস্থা খুবই খারাপ। এই যে রাস্তাটা দিয়ে আমার গাড়িটা যাবে, এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখা গেল কি হলো, রাস্তার সমস্যা, রাস্তা হঠাৎ করে ভেঙে পড়লো বা রাস্তায় অনেক সমস্যা সৃষ্টি হলো। তাহলে কি হবে? আমার এক স্থান থেকে অন্য স্থানে যেতে সুবিধা হবে না, মানে আমার অসুবিধা হবে। তাহলে কৃষিক্ষেত্রে কি হবে? কৃষিক্ষেত্রে আমি সঠিক সময়ে আমার পণ্য দ্রব্যকে সেই স্থানে নিয়ে যেতে পারবো না। তাহলে কৃষিক্ষেত্রের উন্নয়ন কিভাবে ঘটবে? কৃষিক্ষেত্রের উন্নয়ন ঘটবে যদি আমার পরিবহন ব্যবস্থা ঠিকঠাক থাকে। আমার পরিবহন যদি ভালো থাকে তাহলে আমার কৃষির উন্নতি ঘটবে। কৃষির উন্নতির ফলে কি হবে? কৃষির উন্নতির ফলে আমার শিল্পের সম্প্রসারণ ঘটবে। পরিবহনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক কি বা আরেকটা গুরুত্ব হচ্ছে সেটা হচ্ছে শিল্পের সম্প্রসারণ। কৃষির উন্নতি যত ঘটবে সেটার সঙ্গে কিন্তু শিল্পেরও উন্নতি ঘটবে, কেননা কৃষি এবং শিল্প যে কোনো দেশের অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিল্পের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, কাঁচামাল, শিল্পের উন্নতির জন্য বিভিন্ন ধরনের যে সমস্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি, সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমার পরিবহন ব্যবস্থাটা কিন্তু খুব জরুরি। কোন একটা শিল্প দ্রব্য সেটা আমি সড়ক পথের মাধ্যমে হোক বা রেলপথের মাধ্যমে হোক আমি নিয়ে যাব। এবার আমার যদি পরিবহন ব্যবস্থা ভালো থাকে তাহলে আমি সঠিক সময়ে, উপযুক্ত সময়ে সেই জিনিসটাকে আমি ডেলিভারি করতে পারবো সেই স্থানে।
তাহলে আমার কি হবে, শিল্পের সম্প্রসারণ ঘটবে, শিল্পের প্রসার ঘটবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে বাণিজ্যের প্রসার। কৃষির যত উন্নতি হবে, শিল্পের যত উন্নতি হবে, তত কি ঘটবে, তত হচ্ছে বাণিজ্যের প্রসার ঘটবে। বাণিজ্য আমরা পড়েছি কয় প্রকারের হয়, আন্তর্জাতিক বাণিজ্য, বহির্বাণিজ্য। তাহলে এই বাণিজ্যের প্রসার ঘটবে উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে। আমরা আমাদের দেশে যে সমস্ত পণ্যগুলো উৎপন্ন করতে পারবো সেগুলো বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবো। তাহলে কি হবে, আমাদের বাণিজ্যের উন্নতি হবে, আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে। পরিবহন ব্যবস্থা কিন্তু একটা একটার সঙ্গে রিলেটেড। যেমন কৃষির উন্নতি ঘটলো, কৃষির উন্নতির ফলে শিল্পের উন্নতি ঘটলো, সেরকম কৃষি এবং শিল্পের পাশাপাশি আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এই পরিবহনের হাত ধরে। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার সামাজিক গুরুত্ব। পরিবহন ব্যবস্থার কি কি সামাজিক গুরুত্ব রয়েছে সেগুলো বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে জনগণের স্থানান্তর। জনগণ, যেমন তোমরা ছোটবেলায় কি করতে, মামার বাড়ি যাওয়ার জন্য হয়তো কেউ বাসে যেতে, কেউ হয়তো রেলগাড়িতে যেতে, কেউ হয়তো জলপথে বিভিন্ন ধরনের নৌকো করে বা লঞ্চের মাধ্যমে বা স্টিমারের মাধ্যমে মামার বাড়ি যেতে। তাহলে জনগণের স্থানান্তরের জন্য পরিবহন কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। যেমন পরিবহন ব্যবস্থা যদি আমার খুব খারাপ থাকে, তাহলে আমি সঠিক সময় আমার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে কি করে পারবো? বা ধরো কেউ একটা রোগী খুব অসুস্থ, তাহলে আমি সেই রোগীটাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেমন করে আমি তাকে সঠিক সময় হাসপাতালে নিয়ে যেতে পারবো যদি আমার পরিবহন ব্যবস্থা খুব খারাপ থাকে? তাহলে জনগণের স্থানান্তরের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমার রাস্তাঘাট ভালো থাকে, সড়ক পথ, রেলপথ, এই সমস্ত জিনিস জায়গা ভালো থাকে, তাহলে আমরা যে সমস্ত মানুষগুলো এক স্থান থেকে অন্য স্থানে যারা কাজ করে বা অফিসে যেতে বা স্কুলে যেতে তাদের সুবিধা হবে। তাহলে জনগণের স্থানান্তরের ক্ষেত্রে বা জনগণের এক স্থান থেকে অন্য স্থানে যেতে পরিবহন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে দুর্গম প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন। দুর্গম প্রত্যন্ত এলাকা মানে যে সমস্ত জায়গাগুলো তোমার পরিবহন, যে সমস্ত জায়গাগুলোতে তোমার কি হচ্ছে অনেকটাই উন্নত হয়নি বা সেখানে অনুন্নত প্রকৃতি রয়েছে, সেগুলোকে আমরা বলছি দুর্গম প্রত্যন্ত অঞ্চল। সেই দুর্গম প্রত্যন্ত এলাকায় আমরা যোগাযোগ স্থাপন করতে পারবো কেমন করে? আমাদের পরিবহন যদি ভালো থাকে তাহলে আমরা দুর্গম প্রত্যন্ত এলাকা যেগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারবো। যেমন ধরো বনাঞ্চলে কারো বাড়ি, তাহলে সেখান থেকে তার যদি পরিবহন ব্যবস্থা যদি সেই জায়গাটাতে ভালো থাকে, পরিবহন ব্যবস্থার মাধ্যমে সে বিভিন্ন শহরের সঙ্গে বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে। তাহলে কি হচ্ছে, প্রত্যন্ত এলাকার সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি। যদি আমার পরিবহন ব্যবস্থাটা ভালো থাকছে তাহলে আমরা দুর্গম প্রত্যন্ত এলাকার সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি। নেক্সট কি, নেক্সট হচ্ছে রাজনৈতিক গুরুত্ব। তাহলে রাজনৈতিক গুরুত্বতে আমরা দেখবো সেটা হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষার ক্ষেত্রে কি হয়, আমাদের দেশে যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে বা আমাদের দেশের অভ্যন্তরে কোনো জায়গাতে ধরো কোনো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো বা যুদ্ধ বিগ্রহের সৃষ্টি হলো, তাহলে সেই সমস্ত পরিস্থিতিতে আমাদের সৈন্য বাহিনী বা সেনার জওয়ানরা রয়েছে, তাদেরকে সেই জায়গাতে পৌঁছানোর জন্য আমাদেরকে পরিবহন ব্যবস্থাটাকে উন্নত রাখতে হবে। পরিবহন ব্যবস্থা যদি আমাদের সঠিক থাকে তাহলে আমাদের উপযুক্ত সময়ে, সঠিক সময়ে আমাদের দেশের সেনাবাহিনীরা উপযুক্ত সময়ে বা সঠিক সময়ে সেই জায়গাটাতে পৌঁছতে পারবে। তাহলে পরিবহন ব্যবস্থা যদি খারাপ থাকে তাহলে কি হবে, তারা সঠিক সময়ে সেখানে পৌঁছাতে পারবে না। তাহলে পরিবহন ব্যবস্থাটা আমাদের সেই জন্য সঠিক রাখতে হবে বা ঠিকঠাক রাখতে হবে, যাতে আমাদের সৈন্যবাহিনীরা সেই জায়গাটাতে সঠিক সময়ে পৌঁছাতে পারে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে পরিবহনের মাধ্যম। এবার আমরা পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলো নিয়ে আলোচনা করব। পরিবহন কোথায় কোথায় হয়? স্থলপথে পরিবহন হয়, জলপথে পরিবহন হয়, আকাশপথে পরিবহন হয়, রজ্জুপথ। এটা কি? এটা হচ্ছে রোপওয়ে। তোমরা দেখতে পাবে পার্বত্য অঞ্চলে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য রোপওয়ে ব্যবহার করা হয়। নেক্সট কি, নেক্সট হচ্ছে নলপথ পরিবহন। নলপথের মাধ্যমে আমরা কি করি, আমরা খনিজ তেল, বিভিন্ন ধরনের আরো যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, তরল জাতীয় জিনিসগুলো, সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করি। তাহলে পরিবহনের মাধ্যমগুলো আমরা এক এক করে এবার আলোচনা করব। কি প্রথমে আছে স্থলপথ পরিবহন। স্থলপথ পরিবহন কাকে বলছে? স্থলপথ তোমরা জানো, জলপথ, স্থলপথ। তাহলে স্থলভাগে যে পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে আমরা বলছি স্থলপথ পরিবহন। স্থলপথে কোন কোন পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে? স্থলপথে গড়ে ওঠে সড়ক পথ পরিবহন ব্যবস্থা, আর কি, আর একটা হচ্ছে রেলপথ পরিবহন ব্যবস্থা। এগুলো কিন্তু স্থলভাগের উপরে গড়ে ওঠে। তোমরা দেখতে পাবে না যে সড়ক পথটা জলের উপরে আছে বা রেলপথটা জলের উপরে আছে, কিন্তু অনেক টেকনোলজির উন্নতির ফলে আমরা এখন বর্তমান যুগে জলের তল দিয়ে রেলপথ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বর্তমানে মূলত আমরা এই স্থলপথ পরিবহনটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সড়ক পথ পরিবহন আর দুই হচ্ছে রেলপথ পরিবহন ব্যবস্থা। তাহলে সড়ক পথ পরিবহন ব্যবস্থা কাকে বলছে?
সড়ক পথ পরিবহন ব্যবস্থা কাকে আমরা বলবো? স্থলভাগের উপরিভাগে যে ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন যানবাহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী এবং পণ্য সামগ্রীর পরিবহন ঘটে তাকে বলছি সড়ক পথ পরিবহন ব্যবস্থা। স্থলভাগের উপরিভাগে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কোথা দিয়ে যায়? সেগুলো তো স্থলপথ দিয়ে যায়। সেগুলো কিসের উপর দিয়ে যায়? সেগুলো সড়ক পথের উপর দিয়ে যায়। তাহলে স্থলভাগের উপরিভাগে যে ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন যানবাহন আমরা দেখতে পাচ্ছি, কি কি যানবাহন দেখতে পাচ্ছি? আমরা কি কি যানবাহন দেখতে পাই? আমরা বাস, অটো, সাইকেল, বাইক, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাই। এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে আমরা কি করি? আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই। অন্য স্থানে কি কি আমরা নিয়ে যাই? আমরা যাত্রী, বিভিন্ন ধরনের পণ্য ইত্যাদির যে পরিবহন ঘটছে সেটাকে আমরা বলছি সড়ক পথ পরিবহন ব্যবস্থা। যেমন তোমরা স্কুল আসার জন্য কি ব্যবহার করছো? তোমরা স্কুল আসার জন্য সাইকেল ব্যবহার করছো। সাইকেল তোমরা কোথা থেকে নিয়ে আসছো? সাইকেলটা তোমরা সড়ক পথের উপর দিয়ে নিয়ে আসছো। তাহলে এটা হয়ে গেল তোমার সড়ক পথ পরিবহন ব্যবস্থা। এবার সড়ক পথ পরিবহন ব্যবস্থাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে জাতীয় সড়ক পথ, রাজ্য সড়ক পথ, জেলা সড়ক পথ, গ্রাম্য সড়ক পথ, একটা হচ্ছে সীমান্ত সড়ক পথ। তো জাতীয় সড়ক পথ কাকে বলছে? জাতীয় সড়ক পথ এই অর্থটা তোমরা অনেকে শুনেছো বা অনেকে ব্যবহার করো। যেমন বলো ন্যাশনাল হাইওয়ে, যাকে তোমরা কি বলো শর্টকাটে? এনএইচ বা ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে জাতীয় সড়ক পথ। তাহলে জাতীয় সড়ক পথটা কাকে বলছে? যে সমস্ত সড়ক পথগুলি দেশের ভেতরে এক শহর থেকে আরেক শহর, হয় এক শহর থেকে আরেক শহরে কিংবা এক রাজ্য থেকে আরেক রাজ্যের মধ্যে, এ একটা রাজ্য এক শহর থেকে আরেক শহর কিংবা এক রাজ্য থেকে আরেক রাজ্যের মধ্যে যোগাযোগ স্থাপন করে, সেই সকল সড়ক পথকে আমরা বলছি জাতীয় সড়ক পথ। এই জাতীয় সড়ক পথগুলোর মধ্যে সবচেয়ে যেটা তোমার ব্যস্ততম জাতীয় সড়ক পথ, মানে যেখানে গ্যাঞ্জাম বা ব্যস্ততার পরিমাণ বেশি থাকে, সেটা কি? সেটা হচ্ছে NH48 বা NH48। সেটা দিল্লি থেকে তোমার চেন্নাই পর্যন্ত বিস্তৃত। আর সবচেয়ে দীর্ঘতম সড়ক পথ কোনটা? সেটা তোমার হচ্ছে NH44। সেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এই জাতীয় সড়ক পথ নির্মাণের কাজ কারা করে? জাতীয় সড়ক পথ নির্মাণের কাজ NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, CPWD, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং PWD দ্বারা, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দ্বারা এই NH নির্মাণের কাজ বা জাতীয় সড়ক পথ নির্মাণের কাজ হয়। এবার আমরা দেখব সেটা হচ্ছে রাজ্য সড়ক পথ। যে সমস্ত সড়ক পথগুলি রাজ্যের রাজধানী, জেলার বিভিন্ন কার্যালয়, সেটা অফিস, আদালত ইত্যাদি হতে পারে, শহর, এমনকি জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, সেগুলোকে আমরা বলছি রাজ্য সড়ক পথ। এই রাজ্য সড়ক পথগুলি কারা নির্মাণ করে? এই রাজ্য সড়ক পথগুলি মূলত রাজ্য সরকারের অধীনে থাকে বা রাজ্য সরকার এই রাজ্য সড়ক পথগুলির রক্ষণাবেক্ষণের কাজ করে। রাজ্য সড়ক পথের পর আমরা দেখব জেলা সড়ক পথ। এই জেলা সড়ক পথগুলি জেলার সদর শহরের সঙ্গে অন্যান্য স্থানগুলিকে যুক্ত করে, সেগুলিকে আমরা বলছি জেলা সড়ক পথ। তাহলে কি? যে সমস্ত সড়ক পথগুলি জেলার সদর শহরের সঙ্গে অন্যান্য যে বিভিন্ন শহরগুলো রয়েছে সেগুলোকে যুক্ত করে, সেগুলোকে বলছে জেলা সড়ক পথ। তাহলে এই জেলা সড়ক পথগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা একটা শহরের সঙ্গে আর একটা শহরের বা একটা জায়গা থেকে আর একটা জায়গার মধ্যে সংযোগ স্থাপন করতে পারি। নেক্সট আমরা দেখব সেটা কি? সেটা হচ্ছে গ্রাম্য সড়ক পথ। গ্রাম্য সড়ক পথ তোমরা দেখেছো, গ্রামের রাস্তা বা গ্রামের পথ যেগুলো, সেগুলো হচ্ছে গ্রাম্য সড়ক পথ। তাহলে গ্রাম্য সড়ক পথের মাধ্যমে আমরা একাধিক গ্রামকে যুক্ত করতে পারি, বিভিন্ন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামকে যুক্ত করতে পারি। গ্রামের নিকটবর্তী জাতীয় সড়ক যেগুলো রয়েছে, বা জাতীয় সড়ক বলতে কি বোঝায়? NH, আমরা বিভিন্ন NH এর সঙ্গে যুক্ত হতে পারি, বা রাজ্য সড়কগুলোকে যুক্ত করে তাকে আমরা বলছি গ্রাম্য সড়ক পথ। ক্লিয়ার? এটা গেল তোমার গ্রাম্য সড়ক পথ। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সীমান্ত সড়ক পথ। সীমান্ত সড়ক পথ আমরা কাকে বলবো? সীমান্তবর্তী অঞ্চলগুলির অর্থনৈতিক উন্নয়ন, সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্দেশ্যে গড়ে ওঠা সড়ককে সীমান্ত সড়ক বলে। মানে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলোর সঙ্গে একটা অঞ্চলের সঙ্গে আরেকটা অঞ্চলের কানেক্টিভিটি করানোর জন্য বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য যে সমস্ত সড়ক পথগুলি গড়ে ওঠে, সেগুলোকে আমরা বলছি সীমান্ত সড়ক পথ। এই সীমান্ত সড়ক পথের দায়িত্ব BRO বা বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা পরিচালিত হয়। তাহলে এটা ছিল কি? এটা ছিল সড়ক পথের যে শ্রেণী বিভাগ। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সড়ক পথের সুবিধা। এই সড়ক পথের কি কি সুবিধা রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। সড়ক পথের সুবিধাতে আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে দুর্গম অঞ্চলে পরিবহন।
দুর্গম প্রত্যন্ত অঞ্চল, যেখানে তোমার যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো না, সেটাকে আমরা বলছি দুর্গম প্রত্যন্ত অঞ্চল। সেই দুর্গম অঞ্চলে দেখবা তোমার কি হয় না, সেখানে রেলপথ স্থাপন করা অনেকটাই কষ্টকর হয়ে ওঠে। সেই দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলিতে আমরা কি করতে পারি, আমরা সড়ক পথ নির্মাণ করতে পারি। সেই সড়ক পথ নির্মাণের মাধ্যমে আমরা দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলোর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। এই যে দুর্গম প্রত্যন্ত অঞ্চল, এই দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলিতে দেখো সড়ক পথের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারবো। এই দুর্গম প্রত্যন্ত অঞ্চলে কি হয়, রেলপথ স্থাপন করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। মানে এখানে আমরা রেলপথ তৈরি করতে পারবো না, বা রেলপথ তৈরি করতে গেলে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হবে। তাহলে সেখানে আমরা সড়ক পথ পরিবহনের মাধ্যমে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে আমরা উন্নত করতে পারি। নেক্সট হচ্ছে স্বল্প দূরত্বে পরিবহন। স্বল্প দূরত্বে পরিবহনের জন্য আমরা কি ব্যবহার করি, তোমরাই বলো। যে আমি এখানে আছি, এখান থেকে আমি ধরো 5 কিলোমিটার যাব বা 10 কিলোমিটার যাব, তাহলে স্বল্প দূরত্ব, অল্প দূরত্বে যাওয়ার জন্য তুমি কি ব্যবহার করবে? তুমি রেলপথ ব্যবহার করবে না জলপথ ব্যবহার করবে বলো? স্বল্প দূরত্বে যাওয়ার জন্য নিশ্চয়ই তুমি সড়ক পথ ব্যবহার করবে, কারণ তোমাকে বেশি দূর যেতে হচ্ছে না, কাছে। তাহলে স্বল্প দূরত্বে পরিবহনের একটা মাধ্যম হচ্ছে এই সড়ক পথ পরিবহন। স্বল্প দূরত্বে আমরা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বা স্বল্প পরিবহনের জন্য আমরা সড়ক পথটাকেই বেশি ব্যবহার করি, বা মানুষ বেশি প্রেফার করে কোনটা, এই সড়ক পথ পরিবহনটাকে বেশি প্রেফার করে। নেক্সট কি, নেক্সট হচ্ছে কৃষি এবং শিল্পের উন্নতি। দেখবে সড়ক পথের মাধ্যমে কৃষির যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন উন্নত ধরনের সার, কীটনাশক, এই সমস্ত জিনিসগুলো সড়ক পথের মাধ্যমে সড়ক পথের মাধ্যমে কিন্তু এই সমস্ত জিনিসগুলো সড়ক পথের মাধ্যমে কিন্তু যায়। তার পাশাপাশি শিল্পের যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে বা শিল্পের উৎপন্ন পণ্যগুলো, সেগুলো কিন্তু সড়ক পথের মাধ্যমে পরিবহন করা হয়। তাহলে কৃষি এবং শিল্পের উন্নতি কিন্তু এই সড়ক পথের উপর অনেকটাই নির্ভরশীল। নেক্সট হচ্ছে গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে, গ্রামের উন্নয়ন। তাহলে গ্রামের উন্নয়ন কিভাবে সম্ভব? উন্নত যাতায়াত ব্যবস্থার মাধ্যমে গ্রামের উন্নয়ন সম্ভব, উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে গ্রামের উন্নয়ন সম্ভব। উন্নত গ্রামের পরিবহন ব্যবস্থা যত উন্নত হবে, একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রামের কানেক্টিভিটি যত বাড়বে, তত মানুষ কি হবে, তত মানুষ একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রাম মধ্যে সংযোগ স্থাপন করতে পারবে, ভাব বিনিময় করতে পারবে, বিভিন্ন জিনিস আদান প্রদান করতে পারবে। তাহলে গ্রামীণ উন্নয়নের একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই সড়কপথ পরিবহন ব্যবস্থা। যেখানে তোমার রেলপথ নির্মাণ করা যায় না, এমন এমন গ্রাম থাকে, সেই সমস্ত গ্রামগুলোকে আমরা সড়ক পথের মাধ্যমে যুক্ত করতে পারি। বিভিন্ন সড়ক পথের মাধ্যমে আমরা গ্রামগুলোকে যুক্ত করে একটা গ্রামীণ উন্নয়ন ঘটাতে পারি। নেক্সট কি আমরা দেখবো, নেক্সট আমরা দেখবো সড়ক পথের সুবিধা আমরা দেখলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সড়ক পথের অসুবিধা। সড়ক পথের সুবিধা তো আমরা পড়লাম, সড়ক পথের কি কি অসুবিধা হয় সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। নির্মাণ এবং সংরক্ষণের খরচ অনেক বেশি। সড়ক পথ নির্মাণের জন্য কি দরকার, আমাদেরকে জমি দরকার। তাহলে সড়ক পথ নির্মাণের জন্য আমাদেরকে জমি অধিগ্রহণ করতে হবে, বা জমি দেখতে হবে কোথায় আছে। সড়ক পথটাকে বিস্তার করার জন্য জমি যেহেতু দরকার, তার পাশাপাশি সংরক্ষণের জন্য আমাদেরকে কিন্তু খরচ করতে হয়। যেমন তোমার রাস্তাঘাট আজকে করলাম আমি, 5 বছর পর আবার খারাপ হয়ে গেল, বা 2 বছর পর আবার রাস্তা খারাপ হয়ে গেল, রাস্তার মধ্যে থেকে পিচ উঠে যাচ্ছে, রাস্তায় জল জমা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো রক্ষণাবেক্ষণের জন্য কি দরকার, আমাদেরকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। মানে রাস্তা নির্মাণ করার জন্য তো খরচ হচ্ছে, তার পাশাপাশি যে রাস্তার যে আরো যে সমস্ত কাজগুলো রয়েছে, রাস্তার জল জমে যাচ্ছে বা রাস্তার মধ্যে পিচ উঠে যাচ্ছে, রাস্তার মধ্যে গর্ত সৃষ্টি হচ্ছে, এই সমস্ত কাজগুলো করার জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। নেক্সট কি, নেক্সট হচ্ছে পরিবেশ দূষণ। সড়ক পথের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো বা যানবাহনগুলো চলে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। কিভাবে পরিবেশ দূষিত হয় তোমরা সকলেই জানো, যে গাড়ি ঘোড়ার ধোঁয়া যখন সড়ক পথের মাধ্যমে যায় তখন কি হয়, তখন পরিবেশের মধ্যে বায়ু দূষণ ঘটায়, এবং গাড়ির যে হর্ন বাজার শব্দের ফলে কি হয়, আমাদের শব্দ দূষণ ঘটাচ্ছে। তাহলে পরিবেশের কে বিভিন্ন ভাবে দূষিত করছে, সেই শব্দ দূষণ হোক, বায়ু দূষণ হোক, এর মাধ্যমে শব্দ দূষণ এবং বায়ু দূষণের মাধ্যমে আমাদের পরিবেশ কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে যানজটের সমস্যা। দেখবা রাস্তার মধ্যে কিন্তু অনেক সময় জ্যাম লেগে যায়। তোমরা হয়তো স্কুলে পৌঁছাবে, দেখবে তোমাদের হয়তো দেরি হয়ে গেল, তোমাদেরকে স্যার বলছে কি রে তোদের আজকে স্কুলে দেরি কেন হলো? তোমরা বলবে স্যার আমি রাস্তাতে আটকে গেছিলাম। রাস্তাতে আটকে যাচ্ছ কেন? তোমরা বলছো না যে আমি স্যার রেলপথে আটকে গেছিলাম বা জলপথে আটকে গেছিলাম, তুমি বলছো স্যার আমি সড়ক পথে আটকে গেছিলাম, মানে আমি রাস্তাতে আটকে গেছিলাম। রাস্তাতে আটকে যাওয়ার সমস্যাটা কি, প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হচ্ছে, যানজটের ফলে তুমি রাস্তার মধ্যে আটকে যাচ্ছ, বা অনেক সময় সংকীর্ণ পথ বা রাস্তাটা হয়তো ছোট, তুমি যে পাশ দিয়ে যাবে বা সাইড দিয়ে যাবে সেটার কোনো সুযোগ নাই, সেই কারণে তোমাদের স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছে। তাহলে যানজটের সমস্যা কিন্তু একটা সৃষ্টি হচ্ছে কোথায়, এই
সড়কপথ পরিবহনে। তাহলে যানজটের সমস্যা সৃষ্টি হচ্ছে, পরিবেশ দূষণের সমস্যা সৃষ্টি হচ্ছে, এগুলো রক্ষণাবেক্ষণের খরচ বেশি, এগুলো হচ্ছে সড়ক পথের একটা অসুবিধা। এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই সোজা। তোমরা যদি একবার ক্লাসটা দেখো, তোমরা যদি একবার ক্লাসটা করে নাও, দেখবে এই জিনিসগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের কোনো আর অসুবিধা হচ্ছে না এই সমস্ত জিনিসগুলো বুঝতে। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়জনিত সমস্যা। দুর্যোগ এবং বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, বিভিন্ন ধরনের দুর্যোগ হতে পারে, যেমন ঝড় বৃষ্টি, বিভিন্ন ধরনের বন্যা, ভূমিকম্প, এগুলো হচ্ছে দুর্যোগ বিপর্যয়ের একটা উদাহরণ। ধরো এই দুর্যোগ বিপর্যয়ের ফলে কোন একটা গাছ রাস্তার মধ্যে এসে পড়লো, তাহলে কি হবে? রাস্তা দিয়ে যে সমস্ত গাড়িগুলো বা যানবাহনগুলো যাচ্ছিল সেগুলো কি সঠিক সময় যেতে পারবে? বা সঠিক সময় যেতে পারবে? সেগুলো পারবে না। তাদের নিশ্চয় অসুবিধা সৃষ্টি হবে, একটা বাধার সৃষ্টি হবে। তাহলে কি হচ্ছে, এই দুর্যোগ বিপর্যয়জনিত কারণে সড়কপথ পরিবহন ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দুর্যোগ বিপর্যয়জনিত কারণে সড়ক পথের অনেক অসুবিধার সৃষ্টি হয়। তাহলে এটা হলো তোমার সড়ক পথের অসুবিধা। সড়ক পথের আমরা সুবিধা দেখলাম, অসুবিধা দেখলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেলপথ পরিবহন ব্যবস্থা। রেলপথ পরিবহন ব্যবস্থায় কি চলে তোমরা বলো? ট্রেন চলে, মেট্রো চলে, এগুলো হচ্ছে রেলপথ পরিবহন ব্যবস্থার একটা উদাহরণ। তোমরা রেলে কে কে চড়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই রেলপথ পরিবহন ব্যবস্থায় আমরা কি কি দেখবো? রেলপথ পরিবহন ব্যবস্থা আমরা দেখবো, রেলের সুবিধা কি, অসুবিধা কি, এগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম রেল কোথায় চলে? 1825 সালে ইংল্যান্ডের স্টকটন এবং ডার্লিংটন স্টেশনের মধ্যে বিশ্বের প্রথম রেল চলাচল শুরু হয়। কোথায়? স্টকটন এবং ডার্লিংটন স্টেশনের মধ্যে। কিন্তু ভারতে প্রথম রেল কবে চালু হয়? ভারতে প্রথম রেল চালু হয় 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানের মধ্যে ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়। কার আমলে প্রথম রেল চলাচল শুরু হয় এটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। এটা একটা ইতিহাসের প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কার আমলে ভারতের রেলপথ ব্যবস্থা চালু হয়। তাহলে এটা হচ্ছে তোমার রেলপথ ব্যবস্থা। রেলপথ পরিবহন ব্যবস্থার কি কি সুবিধা রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা দেখবো রেলপথ ব্যবস্থার কি কি সুবিধা রয়েছে। দ্রুততম পরিবহন ব্যবস্থা। দ্রুততম পরিবহন, এক স্থান থেকে অন্য স্থানে বা দূরবর্তী স্থানে আমরা যাওয়ার জন্য কি ব্যবহার করি? আমরা যাওয়ার জন্য রেলপথ পরিবহন ব্যবস্থা ব্যবহার করি। ধরো তুমি কলকাতা থেকে দিল্লি যাবে, তুমি দেখবে ট্রেন, দেখবে প্রথমে ট্রেন খুঁজবে কোন ট্রেন রয়েছে। কারণটা কি? দ্রুততম পরিবহন তুমি করতে পারবে। তুমি কলকাতা থেকে দিল্লি খুব দ্রুতভাবে পৌঁছাতে পারবে ট্রেন ব্যবস্থার মাধ্যমে। তার পাশাপাশি কি হয়, বিভিন্ন ধরনের আরো পণ্য সামগ্রী, বেশি করে তুমি জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারবে। আর তোমার কি হবে, আর খরচটাও কিন্তু অনেকটাই কম হবে। তাই তুমি দ্রুততম পরিবহন মানে খুব তাড়াতাড়ি, তোমার খুব এমার্জেন্সি দরকার, সেই জন্য তুমি রেলপথ পরিবহন ব্যবস্থাকে তুমি চাইবে যাতে আমি খুব সহজে পৌঁছাতে পারি। দ্রুততম পরিবহন ব্যবস্থা এই রেলপথের মাধ্যমে সম্ভব হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্বল্প ব্যয়। ব্যয় কিন্তু অল্প হয়। পরিবহন সড়ক পথে যতটা খরচা হয়, রেলপথে কিন্তু ততটা খরচা হয় না, বা তোমার ভাড়াটা কিন্তু অনেকটাই কম লাগে। তার পাশাপাশি কি হয়, বিভিন্ন ধরনের মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে খরচ, সেই খরচটা অনেকটাই কম হয়। মানে রেলপথ পরিবহনের যে ভাড়া, সেই ভাড়াটা কিন্তু অনেকটাই কম। তাহলে আমরা বলতে পারি যে স্বল্প পরিবহন ব্যয় এক্ষেত্রে রেলপথের একটা সুবিধা। মানে আমাদেরকে যে ভাড়া, সেই ভাড়াটা বেশি খরচা হচ্ছে না বা অল্প খরচা হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার ভারী পণ্য পরিবহন। দেখবে ভারী ভারী বিভিন্ন যে সমস্ত পণ্যগুলো রয়েছে, যেমন তোমরা মালগাড়ির মাধ্যমে কি যায়, বিভিন্ন ধরনের কয়লা যায়, ডিজেল, পেট্রোল, এই সমস্ত জিনিসগুলো প্রচুর পরিমাণে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বা দ্রুততম এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা রেলপথ পরিবহন ব্যবস্থাটাকে ব্যবহার করি। যেমন তোমরা দেখতে পাবে অনেক মালগাড়ি আছে, সেই মালগাড়ির মাধ্যমে বিভিন্ন ধরনের কয়লা যাচ্ছে, বিভিন্ন ধরনের লোহা যাচ্ছে, সেগুলো কি প্রচুর পরিমাণে যাচ্ছে। মানে দেখবে পুরো যে মালগাড়িটা রয়েছে সেটার বগিগুলো বা ইঞ্জিনগুলো পুরোটাই তোমার ভর্তি থাকে এই পণ্য সামগ্রীতে। তাহলে ভারী পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু রেলপথ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। নেক্সট কি? নেক্সট হচ্ছে নির্দিষ্ট সময়সূচি। প্রত্যেকটা ট্রেনের কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে যে কোন ট্রেন কখন স্টেশনে এসে পৌঁছাবে। তাহলে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করে, যার ফলে যাত্রীদের একটা সুবিধা হয়। যে আমি ধরো সকাল 10টার সময় বাড়িতে আছি, আমার ট্রেন হচ্ছে দুপুর 12টায়, তাহলে আমি নিশ্চয়ই এই টাইমের মধ্যে বা 12টার মধ্যে স্টেশনে পৌঁছাবার চেষ্টা করব, কারণ আমার একটা নির্দিষ্ট টাইম আছে, ট্রেনের একটা টাইম আছে। তাহলে এবার আমি যখন নির্দিষ্ট টাইমে পৌঁছালাম স্টেশনে, এবার আমাকে কখন ট্রেনটা নামাবে অন্য স্টেশনে তারও একটা নির্দিষ্ট টাইম আছে। তাহলে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো কাজ করে বলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে
খুব একটা সুবিধা হয়, আমাদের বিশেষ সুবিধা হয় গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য, কেননা এই ট্রেনগুলো একটা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলে। তাহলে ট্রেনের একটা নির্দিষ্ট টাইম থাকে, যার ফলে পণ্য সামগ্রী হোক বা যাত্রী পরিবহনে হোক আমরা সময়ের মধ্যে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে পারি। নেক্সট কি, নেক্সট আমরা দেখবো রেলপথের অসুবিধা। রেলপথের সুবিধা তো আমরা পড়লাম, এবার রেলপথের অসুবিধা কি কি হয়। অসুবিধা আছে না নাই? অবশ্যই আছে। রেলপথের অসুবিধাগুলো কি কি সেগুলো আমরা এক এক করে দেখবো। প্রথম হচ্ছে প্রচুর মূলধন বিনিয়োগ। রেলের যে বগিগুলো রয়েছে, সেই বগিগুলো যেগুলোতে তোমরা জানলার ধারে বসতে খুব পছন্দ করো, সেই বগিগুলো নির্মাণ করার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তারপর রেলের যে ইঞ্জিনগুলো রয়েছে, সেই ইঞ্জিন তৈরি করতে প্রচুর পরিমাণে টাকা লাগে। তারপর রেল লাইন তৈরি করতে এবং রেল লাইনগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হয়। তাহলে রেল ব্যবস্থা একটা হচ্ছে কি, রেল ব্যবস্থা হচ্ছে কি, রেল ব্যবস্থা হচ্ছে একটা প্রচুর পরিমাণ মূলধন লাগছে সেই রেল ব্যবস্থাটাকে গড়ে তুলতে। তাহলে আমরা বলতে পারি রেল ব্যবস্থার একটা অসুবিধা কি, প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করতে হচ্ছে এই রেলপথ পরিবহন ব্যবস্থাকে বা রেল ব্যবস্থাকে গড়ে তুলতে। নেক্সট কি, সেটা হচ্ছে নির্মাণ সমস্যা। রেলপথ নির্মাণ করা পাহাড়ি অঞ্চলে খুব কষ্টকর। তারপরে বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত অঞ্চল, সে সমস্ত অঞ্চলে রেলপথ নির্মাণ করা একটা বিশেষ কষ্টকর ব্যাপার। তাহলে কি হচ্ছে, নির্মাণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা এই রেলপথে সৃষ্টি হতে পারে। মানে কারণ আমরা সমস্ত জায়গাতে বা সব জায়গাতে রেলপথ আমরা তৈরি করতে পারবো না, তাই রেলপথ নির্মাণে একটা বিশেষ অসুবিধা বা সমস্যার সৃষ্টি হয়। রেলপথের আর কি কি অসুবিধা হতে পারে সেটা কি, সেটা হচ্ছে নিয়মের জটিলতা। রেলপথের মাধ্যমে পণ্য সামগ্রী হোক বা বিভিন্ন ধরনের যাত্রী হোক, সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের জন্য কিন্তু অনেক নিয়ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক জটিলতার সৃষ্টি করে। যেমন ধরো তুমি কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য তুমি ট্রেনের টিকিট কাটলে, এবার তুমি খুব ভাবছো আমি টিকিটটা কেটে নিয়েছি, দেখা গেল তোমার টিকিটটা ওয়েটিং লিস্টে রয়েছে, তুমি জানো না তোমার টিকিট ওয়েটিং লিস্টে হয়েছে, ওয়েটিং লিস্টে পড়ে আছে। তাহলে পরবর্তীকালে তুমি যখন স্টেশনে যাচ্ছ তখন তুমি জানতে পারছো তোমার টিকিটটা কনফার্ম হয়নি বা তোমার টিকিটটা আরএসি হয়ে গেছে, মানে একটা সিটে দুজন করে যাবে। এরকম যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, নিয়ম যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সকল মানুষের পক্ষে বোধগম্য হয় না, মানে সকলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারে না। ট্রেনের যে নিয়ম নীতি বা রেলপথের যে সমস্ত নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো কি হয়, সেগুলো অনেকের কাছে জটিলতার সৃষ্টি করে, তাই রেলপথে একটা বিশেষ সমস্যার সৃষ্টি হয়। নেক্সট কি, দুর্ঘটনা। খবরে আমরা প্রায় শুনতে পাই যে অমুক স্থানে ট্রেন দুর্ঘটনা ঘটলো, অমুক স্থানে ট্রেন দুর্ঘটনা ঘটলো। এই ট্রেন দুর্ঘটনা বর্তমানে যাত্রীদের মধ্যে একটা বিশেষ ভয়ের সৃষ্টি করছে। তাহলে রেলপথের একটা কি সমস্যা হতে পারে, আমরা বলতে পারি এই যে দুর্ঘটনা। যেমন তোমরা দেখতে পাবে উড়িষ্যার কিছুদিন আগে একটা ট্রেন দুর্ঘটনা ঘটলো, এমনকি দার্জিলিং এ ট্রেন দুর্ঘটনা ঘটলো। এই রেল দুর্ঘটনাগুলো কিন্তু একটা রেলপথ পরিবহনের বিশেষ সমস্যার সৃষ্টি করছে। রেলপথ পরিবহনের পর এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেল গেজ। রেল গেজ কাকে বলে, দুটি রেল লাইনের মধ্যবর্তী দূরত্বকে বলে রেল গেজ। এই যে একটা রেল লাইন দেখতে পাচ্ছ, এই যে একটা রেল লাইন দেখতে পাচ্ছ, এই যে দুটো রেল লাইনের মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে রেল গেজ। এই রেল গেজকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। সেই ভাগগুলো কি কি, ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ, মিটার গেজ, আর একটা হচ্ছে ন্যারো গেজ। তাহলে ব্রড গেজ কাকে বলছে, দুটি রেলপথের মধ্যেকার দূরত্ব 1.6 মিটার হলে তাকে আমরা বলছি ব্রড গেজ। এই যে একটা রেল পথ আর একটা রেল পথ, এই দুটোর মধ্যে দূরত্ব 1.6 মিটার হলে তাকে আমরা বলছি ব্রড গেজ। ভারতে এই ধরনের ব্রড গেজের বেশি ব্যবহার আমরা দেখতে পাই। তার পাশাপাশি কি হয়, দ্রুতগামী বা দ্রুত গতি সম্পন্ন ট্রেনের জন্য এই সমস্ত ব্রড গেজ ব্যবহার করা হচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ। স্ট্যান্ডার্ড গেজ কাকে বলছে, দুটো রেলপথের মধ্যে দূরত্ব যখন 1.4 মিটার হয় তখন তাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড গেজ। ব্রড গেজটা একটু বড় ছিল, স্ট্যান্ডার্ড গেজটা হচ্ছে একটু ছোট। তাহলে স্ট্যান্ডার্ড গেজের দুটো রেলপথের মধ্যে দূরত্ব কত, 1.4 মিটার। বিশ্বের বেশিরভাগ দেশে এই ধরনের স্ট্যান্ডার্ড গেজ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার মিটার গেজ। মিটার গেজ কাকে বলছে, দুটো রেলপথের মধ্যে দূরত্ব যখন 1 মিটার হয় তখন তাকে আমরা বলছি মিটার গেজ। এই যে এই এক পাত, এই একটা রেলপথ, এই দুটোর মধ্যে যখন দূরত্ব 1 মিটার হয় তখন তাকে আমরা বলছি মিটার গেজ। বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত অঞ্চলে বা খনি অঞ্চলে আমরা এই ধরনের মিটার গেজ ব্যবহার দেখতে পাই। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার
ন্যারো গেজ। ন্যারো গেজটা কি হচ্ছে? সবচেয়ে ছোট্ট দুটো রেলপথের মধ্যে দূরত্ব যখন 61 থেকে 76 সেন্টিমিটার হয় বা 0.6 মিটার থেকে 0.7 মিটার হয়, তখন তাকে আমরা বলছি ন্যারো গেজ। বর্তমান যুগে এই ন্যারো গেজের ব্যবহার কিন্তু অনেকটাই কমে গেছে। তাহলে চারটে যে গেজ সেটা ক্লিয়ার হলো। চারটে গেজ কি কি? ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ, মিটার গেজ, আর একটা হচ্ছে ন্যারো গেজ। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। তোমরা চতুর্ভুজ জ্যামিতিতে অঙ্কন করেছো, এবার হচ্ছে সোনালী চতুর্ভুজ আমরা পড়বো। তো সোনালী চতুর্ভুজ কি? দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই চারটি বড় শহরকে 6 বা 4 লেন বিশিষ্ট সড়ক পথ দ্বারা যুক্ত করার যে প্রকল্প, মানে 4 লেন বিশিষ্ট বা 6 লেন বিশিষ্ট সড়ক পথ দ্বারা এই চারটে বড় শহরকে যুক্ত করার যে প্রকল্প বা প্রজেক্ট, সেটাকে আমরা বলছি সোনালী চতুর্ভুজ। এই সোনালী চতুর্ভুজের শিলান্যাস করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এবং এর কাজ শুরু হয়, এই সোনালী চতুর্ভুজের কাজ শুরু হয় 2001 সালে এবং কাজ শেষ হয় 2012 সালে। এই সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 5846 কিলোমিটার, যার মধ্যে দিল্লি থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 1453 কিলোমিটার। কলকাতা থেকে চেন্নাই এর দূরত্ব কত? কলকাতা থেকে চেন্নাইয়ের দূরত্ব হচ্ছে 1684 কিলোমিটার। এবং নেক্সট কি? নেক্সট হচ্ছে দিল্লি থেকে মুম্বাই। দিল্লি থেকে মুম্বাই দূরত্ব হচ্ছে 1290 কিলোমিটার। নেক্সট হচ্ছে মুম্বাই থেকে দিল্লি। এই মুম্বাই থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 1419 কিলোমিটার। তাহলে এর মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার 5846 কিলোমিটার। এটা ছিল সোনালী চতুর্ভুজ। এই সোনালী চতুর্ভুজের ফলে কি হয়, বা এই সোনালী চতুর্ভুজের গুরুত্ব কি? এই সোনালী চতুর্ভুজের ফলে বা গড়ে ওঠার ফলে পরিবহনে বিশেষ সুবিধা হয়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে এই সোনালী চতুর্ভুজের হাত ধরে। সোনালী চতুর্ভুজের পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হীরক চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজে আমরা কি দেখলাম? চারটি বড় শহর কি কি ছিল? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। তাদেরকে কিসের দ্বারা যুক্ত করা হচ্ছে? সড়ক পথের দ্বারা যুক্ত করা হচ্ছে। এবার হীরক চতুর্ভুজে আমরা দেখব যে চারটি বড় শহর কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাইকে উচ্চ রেল পথের মাধ্যমে যুক্ত করার হচ্ছে। তাহলে সোনালী চতুর্ভুজে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হচ্ছে, আর হীরক চতুর্ভুজের মাধ্যমে রেল পথের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। তাহলে চারটে বড় মহানগর ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইকে উচ্চগতি রেলপথের মাধ্যমে যুক্ত করার যে প্রকল্প, সেটাকে আমরা বলছি হীরক চতুর্ভুজ। 2014 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্বারা এই হীরক চতুর্ভুজের উদ্বোধন করা হয়। পরবর্তীকালে অনুমান করা হয় যে 2023 সালের মধ্যে এর কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু 2020 সালে কোভিড-19 এর কারণে এর কাজ ব্যাহত হয়। কিন্তু বর্তমানে অনুমান করা হচ্ছে 2028 সালের মধ্যে এই হীরক চতুর্ভুজের কাজটা শেষ হবে বা সম্পূর্ণ হবে। এর অধীনে বা হীরক চতুর্ভুজের অধীনে 6টি রেলপথ নির্মিত হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কলকাতা, দিল্লি, কলকাতা, চেন্নাই, নেক্সট কি? দিল্লি, চেন্নাই, দিল্লি থেকে চেন্নাই। 4 নম্বর হচ্ছে দিল্লি থেকে মুম্বাই, 5 নম্বর হচ্ছে মুম্বাই থেকে চেন্নাই, আর 6 নম্বর হচ্ছে মুম্বাই থেকে কলকাতা। এই 6টি রেলপথ নির্মিত হয়েছে। এটা হলো তোমার হীরক চতুর্ভুজ। আশা করি তোমরা সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ তোমরা দুটোই বুঝতে পেরেছো। সোনালী চতুর্ভুজটা কিসের ছিল? সেটা কিসের উপর ছিল? সেটা হচ্ছে সড়ক পথের উপর ছিল। আর হীরক চতুর্ভুজটা কিসের উপর? সেটা হচ্ছে রেলপথের উপর। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলপথ পরিবহন ব্যবস্থা। আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম সড়ক পথ পরিবহন ব্যবস্থা দেখলাম, আমরা দেখলাম রেলপথ পরিবহন ব্যবস্থা। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলপথ পরিবহন ব্যবস্থা। তো জলপথ পরিবহন ব্যবস্থার বিষয়টা কি? মানে জলের মাধ্যমে বা জলপথের মাধ্যমে যে পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে জলপথ পরিবহন ব্যবস্থা। মূলত নদী, নালা, খাল, বিল, হ্রদ, সমুদ্র, মহাসাগর প্রভৃতির জলে তোমরা দেখতে পেয়েছো যে জলে কি কি চলে? জলে নৌকো, লঞ্চ, স্টিমার, জাহাজ প্রভৃতি জলযানের মাধ্যমে যখন পণ্য সামগ্রী বা যাত্রী
এক স্থান থেকে অন্য স্থানে যে পরিবহন ঘটে সেটা হচ্ছে তোমার জলপথ পরিবহন ব্যবস্থা। জলপথ পরিবহন ব্যবস্থা কি? তাহলে বিভিন্ন ধরনের নদী, নালা, খাল, সমুদ্র, সাগর, মহাসাগর প্রভৃতিতে যে লঞ্চ, স্টিমার এগুলোর মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে জলপথ পরিবহন ব্যবস্থা। আমরা জলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে কম পরিবহন ব্যয়। সড়ক পথের তুলনায় এবং রেলপথের তুলনায় জলপথে পরিবহন খরচটা কিন্তু অনেকটাই কম হয়। তাই তোমরা দেখতে পাবে যে জলপথের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য স্থাপন করা হয়। কারণটা কি? জলপথের মাধ্যমে অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে কম পরিবহন ব্যয়। নেক্সট হচ্ছে তোমার ভারী পণ্য পরিবহনের সুবিধা। বিভিন্ন ধরনের যে কন্টেনার গুলো রয়েছে সেগুলো দেখবে প্রচুর পরিমাণে জাহাজের মাধ্যমে বন্দরে এসে পৌঁছায়। তাহলে কি ভারী ভারী যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেই ভারী পণ্য পরিবহনের একটা সুবিধা হচ্ছে এই জলপথের মাধ্যমে। তাই ভারী পণ্য পরিবহনের একটা বিশেষ সুবিধা হয় জলপথ পরিবহনের মাধ্যমে। নেক্সট কি? নেক্সট হচ্ছে যানজট কম। আমরা সড়ক পথে যানজট দেখতে পাবো, কোথাও আমরা আমাদের সড়ক পথে আমরা যানজট দেখতে পাবো, আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি হবে। রেলপথে আমাদের অনেক সময় গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি হয়, কিন্তু এই যে জলপথ, সেই জলপথে যানজটের সংখ্যা বা পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকে। নেক্সট কি? নেক্সট হচ্ছে শিল্পোন্নতি। আমরা শিল্প পড়তে গিয়ে দেখেছি যে পৃথিবীর যে সমস্ত শিল্প অঞ্চলগুলো রয়েছে সেগুলো বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই আমরা বলতে পারি যে শিল্পোন্নতির ক্ষেত্রে যে জলপথ পরিবহন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা আমরা বলতে পারি জাহাজগুলো যখন বন্দরে এসে পৌঁছায় সেই বন্দরে লাগোয়া কিন্তু অনেক শিল্প গড়ে ওঠে, বা বন্দরকে কেন্দ্র করে অনেকটাই শিল্প গড়ে ওঠে। তাই শিল্পোন্নতিতে জলপথ পরিবহন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব এই জলপথ পরিবহনের যে অসুবিধা, সেই অসুবিধাগুলো কি কি? সেটা হচ্ছে মন্থর গতি, মানে হচ্ছে গতি হবে কম। সড়ক পথে, রেলপথে যতটা গতি থাকে কিন্তু এই জলপথ পরিবহনে সেই গতিটা কিন্তু সেম থাকে না। সড়ক পথ বা রেলপথের তুলনায় এই জলপথের গতিটা হচ্ছে অনেকটাই কম থাকে। তা আমরা দেখতে পাই অনেক পচনশীল যে কাঁচামাল সেগুলো কিন্তু জলপথের মাধ্যমে পরিবহন করা সম্ভব হয় না। কেননা পচনশীল কাঁচামাল কি? পচনশীল কাঁচামাল হচ্ছে সেগুলো যেগুলো তোমার পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পচনশীল কাঁচামালগুলো আমরা সেখানে পরিবহন করতে পারি না, কেননা এর গতিবেগ কম। তার পাশাপাশি সঠিক সময়ে বা খুব দ্রুত আমাদেরকে বিশাল পরিমাণ পণ্য পাঠাবার জন্য অসুবিধা সৃষ্টি হয়, কেননা এর গতিবেগটা অনেকটা কম থাকে সেই জন্য। নেক্সট কি? নেক্সট হচ্ছে প্রাকৃতিক বাধা। তোমরা খবরে অনেক সময় শুনতে পাবে যে ঝড় বৃষ্টি জনিত কারণে নাবিকদের বা তোমার যারা মাছ ধরে তাদেরকে মাছ সমুদ্রে যেতে মানা করছে বা বারণ করছে প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে। বা অনেক সময় কি হয়, সুনামির সৃষ্টি হতে পারে। সুনামির সৃষ্টি হলে যে জলপথ পরিবহনে কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের প্রাকৃতিক বাধা, যেমন তোমার ঘূর্ণিঝড় হতে পারে, ঘূর্ণিঝড় বা সুনামি, এই সমস্ত প্রাকৃতিক বাধার ক্ষেত্রে কি হয়, জলযান বা জলপথ চলাচলে বিশেষ অসুবিধার সৃষ্টি হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে যাত্রী এবং পণ্য ওঠানামা বিষয়ে অসুবিধা। সড়ক পথে কি হয়, তুমি ধরো বাসে উঠলে, বাসে উঠে তোমাকে কন্ডাক্টর বলছে ভাড়া হচ্ছে 50 টাকা। তুমি বলছো আমি স্টুডেন্ট, আমি প্রতিদিন 20 টাকাতে যা আশা করি। হ্যাঁ, ও তোমাকে বললো না তোমাকে যেতে হবে না, তোমাকে ট্রেন থেকে বা বাস থেকে নামিয়ে দেবে। তুমি কি করবে? তখন তুমি বাস থেকে নেমে গেলে। কিন্তু এই জলপথে কি হয়, জলপথে সেটা সম্ভব হয় না। জলপথে যেখানে সেখানে পণ্য আমরা ওঠানামা করতে পারি না, সেখানে একটা বিশেষ অসুবিধার সৃষ্টি হয়। তাহলে আমরা কি বলতে পারি, পণ্য এবং যাত্রী ওঠানামার বিষয়ে বিশেষ একটা সমস্যার সৃষ্টি হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে আনুষঙ্গিক ব্যয়। জলপথের হয়তো তোমার ভাড়াটা কম হতে পারে, কিন্তু এর যে আনুষঙ্গিক ব্যয়, হয়তো তোমার বন্দর তৈরি করা, তারপরে পোতাশ্রয় মানে হচ্ছে যেখানে জাহাজগুলোকে রাখা হয় বা রক্ষণাবেক্ষণ করা হয়, এই বন্দর নির্মাণ, পোতাশ্রয় নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে প্রচুর পরিমাণে আনুষঙ্গিক ব্যয় খরচা হয়। আনুষঙ্গিক ব্যয় বিষয়টা কি? যেমন তুমি ভূগোল নিয়ে পড়ছো, তুমি ভূগোল নিয়ে পড়ার পাশাপাশি তোমাকে যেমন বই খাতা কিনতে হচ্ছে, এটার খরচ হচ্ছে, তোমাকে প্র্যাকটিক্যালের আরো যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত পেন, তারপরে আরো যে সমস্ত চাঁদা, প্র্যাকটিক্যালের খাতা তৈরি করা, এই সমস্ত বিষয়ের কিন্তু একটা আলাদা খরচা হচ্ছে, এটাকে আমরা বলছি আনুষঙ্গিক ব্যয়। তাহলে এই জলপথ পরিবহনের আনুষঙ্গিক ব্যয় রয়েছে, যেমন বন্দর নির্মাণ, পোতাশ্রয় নির্মাণ, জাহাজ তৈরি করা,
এগুলোর কিন্তু একটা আলাদা খরচ রয়েছে, সেটা হচ্ছে তোমার আনুষঙ্গিক ব্যয় আমরা বলছি। তাহলে এই জলপথ পরিবহনের আনুষঙ্গিক ব্যয়টা হচ্ছে অনেকটাই বেশি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলপথের কি কি ভাগ রয়েছে বা সেটা আমরা দেখব। তো জলপথের ভাগ আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আভ্যন্তরীণ জলপথ আর একটা হচ্ছে আন্তর্জাতিক জলপথ। আমার বিশ্বাস আভ্যন্তরীণ জলপথ এবং আন্তরিক জলপথ তোমাদের কাছে ক্লিয়ার। যারা আমার প্রত্যেকটা ক্লাস দেখেছো তাদেরকে এই জিনিসটা দেখতে হবে না অভ্যন্তরীণ জলপথ কাকে বলে বা আন্তর্জাতিক জলপথ কাকে বলে। তোমরা বলবে যে স্যার আপনি তো প্রথম ক্লাস নিচ্ছেন আজকে জলপথের উপর, অভ্যন্তরীণ জলপথ আপনি পড়াননি বা আন্তর্জাতিক জলপথ আপনি পড়াননি, তো কিভাবে বলছেন? আমি আভ্যন্তরীণ জলপথ বা আন্তরিক জলপথ না পড়ালেও আভ্যন্তরীণ জিনিসটা কি সেটা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, বা আন্তর্জাতিক জিনিসটা কি সেটা আমি বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাস করো, আমি কয়েকজনের নাম জানি যারা আমার ক্লাস করো, কমেন্ট বক্সে আমি তাদের নাম দেখতে পাই। আমি আশা করবো যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, তবু আমি আরেকবার জিনিসটা বলে দিই যে অভ্যন্তরীণ জলপথ কি বা আন্তর্জাতিক জলপথ কি। তো অভ্যন্তরীণ জলপথ হচ্ছে সেই জলপথ দেশের মধ্যে অবস্থিত, মানে দেশের মধ্যে, দেশের বাইরে না, দেশের মধ্যে অবস্থিত নদ নদী খাল হ্রদ সহ অভ্যন্তরীণ জলাশয় ব্যবহার করে, মানে দেশের অভ্যন্তরীণ জলাশয় ব্যবহার করে নৌকা স্টিমার লঞ্চ প্রভৃতি জলযানের মাধ্যমে যে পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ জলপথ। মানে যে জলপথটা তোমার দেশের মধ্যে সীমাবদ্ধ সেটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ জলপথ। নেক্সট কি? নেক্সট হচ্ছে এর আমরা দেখবো বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে? স্থানীয় যোগাযোগের মাধ্যম, মানে দেশের অভ্যন্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে একটা বিশেষ ভূমিকা পালন করে এই আভ্যন্তরীণ জলপথ। মানে দেশের অভ্যন্তরে আমি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এরকম জলপথটা ব্যবহার করতে পারি। মানে স্থানীয় যোগাযোগের একটা বিশেষ মাধ্যম হচ্ছে এই অভ্যন্তরীণ জলপথ ব্যবস্থা। নেক্সট কি? নেক্সট হচ্ছে পরিবেশ বান্ধব। দেখবে সড়ক পথে যতটা বায়ু দূষণ হয় বা রেলপথে গাছপালা কেটে রেলপথ তৈরি করার ক্ষেত্রে যতটা পরিবেশের ক্ষতি হয়, কিন্তু এই জলপথে পরিবেশের কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে বা হয় না আমরা বলতে পারি। তাই আমরা বলতে পারি যে আভ্যন্তরীণ জলপথ ব্যবস্থায় পরিবেশের কোনো ক্ষতি হয় না। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার পরিবেশ বান্ধব। এই যোগাযোগ ব্যবস্থা হচ্ছে পরিবেশ বান্ধব। নেক্সট হচ্ছে খরচ কম। আমরা আগেই জেনেছি যে জলপথ পরিবহনের খরচটা অনেকটাই কম থাকে, তাই আভ্যন্তরীণ জলপথে খরচটা অনেকটাই কম, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে এর খরচটা অনেকটাই কম হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে আন্তর্জাতিক জলপথ। যারা আমার প্রত্যেকটা ক্লাস দেখো, আমি জানি যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমরা বিষয়টা বুঝতে পারো একবার ইয়েস লিখে দিবে কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার প্রত্যেকটা ক্লাস দেখো এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করছো। তবু আমি আরেকবার জিনিসটা আলোচনা করব যে আন্তর্জাতিক জলপথ কাকে বলছে। যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে সাগর, মহাসাগর, উপসাগর বা আন্তর্জাতিক খালের মাধ্যমে, দেখো এবার বিভিন্ন দেশ বা অঞ্চলের মধ্যে আভ্যন্তরীণ জলপথ আমরা কি দেখলাম? নিজের দেশের মধ্যে বা নির্দিষ্ট এলাকার মধ্যে আভ্যন্তরীণ জলপথ সীমাবদ্ধ, কিন্তু আন্তর্জাতিক জলপথ হচ্ছে বিভিন্ন দেশ বা অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে বৃহদাকার জাহাজে বিভিন্ন দেশের মধ্যে পণ্য বা যাত্রী পরিবহন করা হয়, তাকে বলছে আন্তর্জাতিক জলপথ পরিবহন। আশা করি ক্লিয়ার। তাহলে যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন দেশের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারি, সেটা হচ্ছে আন্তর্জাতিক জলপথ পরিবহন ব্যবস্থা। ক্লিয়ার? এর বৈশিষ্ট্য কি কি? এর বৈশিষ্ট্যটা আমরা দেখবো, সেটা হচ্ছে যোগাযোগ স্থাপন সেম একই বিভিন্ন দেশের ক্ষেত্রে বা বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক জলপথ ব্যবহার করতে পারি। আর কি? ব্যবসা বাণিজ্যের প্রসার। ব্যবসা বাণিজ্যের প্রসার জিনিসটা আমি প্রথমেই বললাম যে বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসারের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই জলপথ পরিবহন ব্যবস্থা। যেমন জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কিভাবে? এই বন্দরকে কেন্দ্র করে। তাহলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে কিভাবে? জলপথ পরিবহনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রসার ঘটছে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে স্বল্প খরচ, যেটা আলোচনা করলাম। প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে আমরা পরিবহন করতে পারি এর মাধ্যমে, তাই এর খরচটা অনেকটাই কম হয়। নেক্সট কি? নেক্সট এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে শিপিং লাইন। দুটো জিনিস হয়, একটা হচ্ছে শিপিং লাইন আর একটা হচ্ছে শিপিং লেন।
তাহলে শিপিং লাইনটা কি? যে সমস্ত সংস্থা বা কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করে সেটাকে আমরা বলছি শিপিং লাইন। মানে যে সমস্ত কোম্পানির জাহাজগুলো তোমরা সমুদ্রে চলাচল করতে দেখতে পাবে সেগুলোকে আমরা বলছি শিপিং লাইন। আর শিপিং লাইন কি? সমুদ্রের যে নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজগুলো চলাচল করে সেটাকে আমরা বলছি শিপিং লেন। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে শিপিং লেন আর একটা হচ্ছে শিপিং লাইন। যে সমস্ত কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করছে সেটা হচ্ছে লাইন, আর লেন কি? লেন হচ্ছে সমুদ্রে যে নির্দিষ্ট পথ অনুসরণ করে, যে সমুদ্রের যে পথগুলো রয়েছে সেই নির্দিষ্ট পথ অনুসরণ করে যে জাহাজগুলো চলাচল করে সেটাকে আমরা বলছি শিপিং লেন। আমি ক্লাসটা নিতে তোমাদের সাথে একটা কথা বলি। আজকের ক্লাসে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি তার সমস্ত নোটস গুলো বা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোর সমস্ত নোটস তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনটাতে পেয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করো, আর যারা ডাউনলোড করেছো ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা অ্যাপ্লিকেশনে যাবে, সেখান থেকে এই নোটস গুলো একবার পড়ে নেবে, দেখবে তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে শিপিং লেন আর শিপিং লাইন ক্লিয়ার। যে সমস্ত কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করছে সেটাকে আমরা কি বলছি বলো? সেটাকে আমরা বলছি শিপিং লাইন। আর যে সমস্ত পথ ধরে বা যে পথ ধরে জাহাজগুলো এগাচ্ছে সেটাকে আমরা কি বলছি? যে পথ ধরে জাহাজগুলো এগাচ্ছে সমুদ্রে বা যাতায়াত করছে সেটাকে আমরা বলছি শিপিং লেন। শিপিং লেন একটা হচ্ছে শিপিং লাইন। যে সমস্ত কোম্পানির জাহাজ আমরা সমুদ্রে দেখতে পাবো সেটা কি হবে? সেটা হবে শিপিং লাইন। আর যে পথ ধরে চলবে সেটা হচ্ছে লেন। ক্লিয়ার? লেন আর লাইন। যে সমস্ত সংস্থা বা কোম্পানির জাহাজ দেখতে পাই সেটা কি? সেটা হচ্ছে লাইন। আর যে পথ ধরে তারা হাঁটছে বা চলাচল করছে সেটা হচ্ছে লেন। আশা করি ক্লিয়ার। তাহলে বলো তো যে কোনটা তৈরি করতে বেশি খরচা হবে? শিপিং লাইন তৈরি করতে বেশি খরচা হবে না শিপিং লেন তৈরি করতে বেশি খরচা হবে? অবশ্যই শিপিং লাইন মানে হচ্ছে জাহাজ তৈরি করছে। জাহাজ তৈরি করার ক্ষেত্রে খরচটা এদেরই পড়বে বেশি, আর খরচ এখানে হবে কম। আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, বলতো প্রাকৃতিক প্রতিকূলতা বা প্রাকৃতিক বাধা কোথায় মানে আমরা দেখতে পাবো বেশি? জাহাজ তৈরি করার ক্ষেত্রে প্রাকৃতিক বাধা থাকবে বা না জাহাজ চলাচলে প্রাকৃতিক বাধা থাকবে? কোনটা? অবশ্যই প্রাকৃতিক বাধা জাহাজ চলাচলের ক্ষেত্রে কাজ করবে। প্রাকৃতিক বাধা থাকবে এই জাহাজ চলাচলের ক্ষেত্রে, অর্থাৎ শিপিং লেনের ক্ষেত্রে, আর প্রাকৃতিক বাধা এখানে কম থাকবে। তাহলে এটা তোমার একটা পার্থক্য হতে পারে। শিপিং লাইনের মধ্যে পার্থক্য এবং শিপিং লেনের মধ্যে পার্থক্য আলোচনা করো। তাহলে তোমরা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। তবুও আমি এই জিনিসটা তোমাদের সাথে আলোচনা করলাম এবং এর যে নোটস সেটা আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে নোটসটা একবার পড়ে নেবে যে শিপিং লাইনের পার্থক্যটা কি, শিপিং লেনের পার্থক্যটা কি। এবার আমরা দেখবো যে জাহাজকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে যাত্রীবাহী জাহাজ, একটা হচ্ছে পণ্যবাহী জাহাজ। নাম শুনে আমি বুঝতে পারছি যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যাত্রীবাহী জাহাজ কাকে কি হবে বা পণ্যবাহী জাহাজ কি হবে। তাহলে যে সমস্ত জাহাজে একটি নির্দিষ্ট পথ ধরে যাত্রী পরিবহন করা হয় তাকে আমরা বলছি যাত্রীবাহী জাহাজ। যাত্রীবাহী জাহাজকে আমরা বলতে পারি কার্গো লাইনার্স। তাহলে যাত্রীবাহী জাহাজ কাকে বলছে? যে সমস্ত জাহাজে যাত্রী পরিবহন করা হয় সেটা হচ্ছে যাত্রীবাহী জাহাজ। তবে বিশেষ ক্ষেত্রে এই যাত্রীবাহী জাহাজে কিন্তু অনেক সময় পণ্য পরিবহন করা হয় কিছু বিশেষ ক্ষেত্রে। যেমন ট্রেনে মানুষ যেমন বিভিন্ন পণ্য নিয়ে যায়, হ্যাঁ, পণ্য পরিবহন করে, হয়তো পণ্য পরিবহনের জন্য রেল আলাদা আছে, বিভিন্ন ধরনের মালগাড়িগুলো রয়েছে। তেমনি এই যাত্রীবাহী জাহাজের ক্ষেত্রেও তাই, যে জাহাজে একটি নির্দিষ্ট পথ ধরে যাত্রী পরিবহন করা হয় ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পণ্য পরিবহন করা হয় এই যাত্রীবাহী জাহাজের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে পণ্যবাহী জাহাজ। এটাকে বলার দরকার আছে? বলো, তোমরাই বলো। তোমরা বুঝতে পেরেছো যাত্রীবাহী জাহাজ কি? আমি আশা করবো তোমরাই বুঝতে পারবে যে পণ্যবাহী জাহাজটা কি। তাহলে সমুদ্রের পথে চলাচলকারী যে সমস্ত জাহাজে পণ্য পরিবহন করা হয় তাকে আমরা বলছি পণ্য পরিবহনকারী জাহাজ। এগুলো একটা মানে তোমরা নাম শুনে বুঝতে পারো পণ্যবাহী জাহাজ কাকে বলে বা যাত্রীবাহী জাহাজ কাকে বলে। এগুলো খুব একটা সিম্পল জিনিস। তবু আমি আবার ক্লাসে তোমাদের সাথে আলোচনা করে দিলাম যাতে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা না হয় এই সমস্ত বিষয় নিয়ে। নেক্সট এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকাশপথ পরিবহন ব্যবস্থা। তাহলে সড়ক পথ গেল, রেলপথ পড়লাম, জলপথ পড়লাম, এবার হচ্ছে আমরা
আকাশপথ, তোমরা প্লেনে কে কে চড়েছো বা প্লেনে চড়ার কার কার ইচ্ছা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তো সড়ক পথে চড়েছি, জলপথে চড়েছি, রেলপথে চড়েছি, কিন্তু এই আকাশপথে পরিবহনের আমার এখনো সুযোগ হয়নি, জানি না কবে হবে। তাহলে আকাশপথ পরিবহন ব্যবস্থা কাকে বলে? যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বিমান, হেলিকপ্টার বা অন্যান্য উড়ন্ত যানবাহনের মাধ্যমে, কিসের মাধ্যমে? দেখতে পেলে এখানে বিমান রয়েছে, হেলিকপ্টার বা অন্যান্য উড়ন্ত যানবাহনের মাধ্যমে পণ্য ও যাত্রী অতি দ্রুত, খুবই দ্রুত, কিন্তু এই আকাশপথ পরিবহনে খুবই দ্রুত, সড়কপথ, রেলপথ, জলপথের থেকে কিন্তু খুব দ্রুত পণ্য পরিবহন করা হয় এক স্থান থেকে অন্য স্থানে, সেটাকে আমরা বলছি আকাশপথ পরিবহন ব্যবস্থা। তাহলে বলতো যে বাস, রেল এবং এরোপ্লেন, এদের মধ্যে কোনটা আকাশপথের উদাহরণ হবে? বলবে স্যার এরোপ্লেন। কেন? কেননা ওটা আকাশপথে চলছে, উপরে চলছে, সড়ক পথে চলছে না বা রেল পথে চলছে না। তাই আমরা বলতে পারি যে আকাশপথে আমরা বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে পণ্য এবং যাত্রী পরিবহন করা হয় এক স্থান থেকে অন্য স্থানে, তাকে আমরা বলছি আকাশপথ পরিবহন ব্যবস্থা। নেক্সট কি আমরা দেখব? নেক্সট আমরা দেখব আকাশপথ পরিবহনের কি কি সুবিধা রয়েছে। অতি দ্রুত পরিবহন, খুব ইমার্জেন্সি, মানে তৎক্ষণাৎ আমাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে, আমার খুব মানে যাওয়ার খুব প্রয়োজন, তখন আমি কি করব? তখন আমি অবশ্যই আকাশপথের মাধ্যমে যাব, কারণ আমাকে যেতে হবে, দ্রুত পৌঁছাতে হবে সেই স্থানে। তাহলে জরুরিকালীন পরিবহনের একটা মাধ্যম হচ্ছে এই আকাশপথ পরিবহন ব্যবস্থা। অতি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয় অতি দ্রুত ভাবে এই আকাশপথ পরিবহনের মাধ্যমে। নেক্সট কি? দুর্গম অঞ্চলে গমন, মানে দুর্গম অঞ্চল যেখানে তোমার সড়ক পথ তৈরি করা সম্ভব নয়, রেলপথ পরিবহন ব্যবস্থা তৈরি করা সম্ভব না, সেই দুর্গম প্রত্যন্ত অঞ্চলে তোমার বনাঞ্চল হতে পারে, গভীর বনাঞ্চলের পাশাপাশি পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোতে, দুর্গম যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আমরা যেতে পারি কিসের মাধ্যমে? আমরা এই আকাশপথ পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু সেই স্থানে পৌঁছাতে পারি। তাহলে দুর্গম অঞ্চলে যেটা পরিবহনের একটা শ্রেষ্ঠ মাধ্যম, সেটা কি? সেটা হচ্ছে আকাশপথ পরিবহন ব্যবস্থা। নেক্সট কি? জরুরিকালীন পরিবহন ব্যবস্থা। আমি যেটা আলোচনা করলাম, আমাকে জরুরি এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে, দ্রুত পৌঁছাতে হবে, তার জন্য আমি কি করব? আকাশপথ পরিবহন ব্যবস্থা নেব। তাহলে জরুরিকালীন পরিবহন ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম কি? সেটা হচ্ছে আকাশপথ পরিবহন ব্যবস্থা। যেমন তোমরা দেখতে পাবে কোভিড-19 যখন শুরু হয় তখন আমাদের দেশ ভ্যাকসিন তৈরি করে, তারপরে ভ্যাকসিনটাকে আমরা কি করি? আমরা বিভিন্ন দেশে পাঠাতে থাকি। সেই ভ্যাকসিনটাকে আমরা বিভিন্ন দেশে পাঠাই কিসের মাধ্যমে? আমাদের যে আকাশপথ পরিবহন ব্যবস্থা রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন দেশে আমাদের যে আমরা যে ভ্যাকসিনটা তৈরি করেছিলাম বা আমাদের দেশ যে ভ্যাকসিনটা তৈরি করেছিল সেটা আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারি আকাশপথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে। মানে দ্রুত পাঠাতে হবে, জরুরি খুব সে সময় ছিল, তাই দ্রুত এবং জরুরিকালীন পরিবহন ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই আকাশপথ পরিবহন ব্যবস্থা। তারপরে কি আর কি হতে পারে? সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার। দ্রুত আমি এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন করতে পারছি, জরুরিকালীন পরিবহন করতে পারছি আমার কোনো একটা পণ্য বা কোনো জিনিস, তাহলে কি হবে? এর ফলে কি হবে? এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তাহলে আমরা বলতে পারি যে আকাশপথ পরিবহন ব্যবস্থায় আমি যেমন দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করতে পারছি, যার ফলে কি হচ্ছে? যার ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে আকাশপথ পরিবহনের অসুবিধা। সুবিধা আমরা দেখলাম, এবার কি এর কি অসুবিধা হতে পারে? সুবিধা আমরা দেখলাম, এবার দেখবো এর কি কি অসুবিধা হতে পারে সেগুলো। প্রথম হচ্ছে অতিরিক্ত ভাড়া। আকাশপথ পরিবহন না করার একটাই কারণ কি আমার পক্ষে? সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া। আমি বাসে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবো, রেলপথে যেতে পারবো, সেটার কারণটা কি? তার ভাড়াটা কম। কিন্তু আকাশপথ পরিবহনে ভাড়াটা অত্যাধিক বেশি, সড়ক পথের তুলনায়, রেলপথের তুলনায় এর ভাড়াটা অত্যন্ত বেশি হয়। আমি অ্যাফোর্ড করতে পারবো না আকাশপথ পরিবহন ব্যবস্থাটা, সেই জন্য আমার এখনো আকাশপথে পরিবহন করার সুযোগ বা সামর্থ্য হয়ে ওঠেনি। তাহলে কি এর সমস্যা কি? অতিরিক্ত ভাড়া। অতিরিক্ত ভাড়ার জন্য বহু সংখ্যক মানুষ আছে যারা, বা অতিরিক্ত ভাড়ার জন্যই অনেকে এই আকাশপথ পরিবহন ব্যবস্থাটা বেছে নেয় না। নেক্সট কি? নেক্সট হচ্ছে অধিক পরিবহন ব্যয়। জলপথে আমি এক স্থান থেকে অন্য স্থানে কোনো দ্রব্য পরিবহন করব, সেটার যেমন তোমার খরচা কম হবে, তাহলে আকাশপথে যে জিনিসগুলো আমি বা পণ্যগুলো আমি পরিবহন করব তার কিন্তু পরিবহন খরচাটা অত্যন্ত বেশি পরিমাণে পড়বে।
তাহলে জলপথের তুলনায় বা সড়ক পথের তুলনায় রেলপথের তুলনায় এর পরিবহন খরচটা অত্যন্ত বেশি হয়। বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে অন্যান্য মাধ্যমে যতটা খরচ হয় এই আকাশপথ পরিবহনে কিন্তু ততটা বেশি হয়, তার চেয়ে বেশি হয়। নেক্সট কি, নেক্সট হচ্ছে ভারী পণ্য পরিবহনে অসুবিধা। রেলপথে আমরা কি দেখতে পেলাম, রেলপথে আমরা দেখতে পেলাম যে ভারী ভারী মালগাড়িগুলো প্রচুর পরিমাণে জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। আমরা জলপথে দেখতে পেলাম প্রচুর পরিমাণে জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অসুবিধা হয়। কিন্তু আকাশপথে ভারী পণ্য অসুবিধা হয়, কেননা আকাশে প্লেনটা উড়বে, সেক্ষেত্রে ভারী যদি জিনিস আমরা নিয়ে যাই সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ভারী পণ্য পরিবহনে অনেক অসুবিধা সৃষ্টি হয়। সেই জন্য আমরা বলতে পারি যে আকাশপথ পরিবহনের একটা অসুবিধা কি, সেটা হচ্ছে ভারী পণ্য আমরা সেখানে খুব সহজে নিয়ে যেতে পারি না বা পরিবহনে আমাদের অসুবিধা হয়। নেক্সট কি, ঝুঁকিপূর্ণ। অনেক সময় দেখবে যে দুটো বিমান ক্র্যাশ করে গেছে একে অপরের সঙ্গে, বা আবহাওয়াজনিত কারণে হোক বা কোনো টেকনিক্যাল ফল্টের কারণে হোক প্লেন দুর্ঘটনা ঘটতে থাকে। তাহলে প্লেন দুর্ঘটনা অনেকটাই ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। এটা গেল তোমার আকাশপথ পরিবহনের অসুবিধা। তাহলে আকাশপথ পরিবহনের আমরা বিভিন্ন অসুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আকাশপথ পরিবহন ব্যবস্থাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি। সেটা হচ্ছে আন্তর্জাতিক আকাশপথ, মহাদেশীয় আকাশপথ, একটা হচ্ছে আঞ্চলিক আকাশপথ। তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক আকাশপথ। আন্তর্জাতিক মানে হচ্ছে ইন্টারন্যাশনাল। এক দেশের বিমানবন্দর থেকে অন্য দেশের বিমানবন্দরে যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত আকাশপথকে আমরা বলছি আন্তর্জাতিক আকাশপথ। আন্তর্জাতিক আকাশপথ ক্লিয়ার? এক দেশের বিমানবন্দর থেকে অন্য দেশের বিমানবন্দরে, এই যে এই দেশ আমাদের ভারতবর্ষ থেকে আমি হয়তো এই দেশে গেলাম, এই দেশে গেলাম, এই দেশে গেলাম, বা এই দেশ থেকে এই দেশে গেলাম, বিভিন্ন ধরনের যাত্রী বা পণ্য পরিবহন হলো, এই দেশ থেকে এই দেশে বিভিন্ন ধরনের যাত্রী পরিবহন হলো। তাহলে কি হচ্ছে বিষয়টা, এক দেশের বিমানবন্দর থেকে অন্য দেশের বিমানবন্দরে যাত্রী এবং পণ্য পরিবহনের যে পরিবহনের জন্য ব্যবহৃত আকাশপথকে আমরা বলছি আন্তর্জাতিক আকাশপথ। নেক্সট হচ্ছে মহাদেশীয় আকাশপথ। একই মহাদেশের মধ্যে, মানে একটাই মহাদেশ, একই মহাদেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত আকাশপথ পরিবহনকে আমরা বলছি মহাদেশীয় আকাশপথ। ধরো একই মহাদেশ আমাদের এশিয়া, এশিয়া মহাদেশের আমি ভারতবর্ষ থেকে হয়তো শ্রীলঙ্কাতে গেলাম, তাহলে এটা হচ্ছে তোমার মহাদেশীয় আকাশপথের উদাহরণ। একই মহাদেশের মধ্যে অবস্থিত বিভিন্ন দেশের মধ্যে যে যাত্রী এবং পণ্য পরিবহন করা হচ্ছে সেটা হচ্ছে মহাদেশীয় আকাশপথ। নেক্সট কি, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আঞ্চলিক আকাশপথ। কোন দেশের সীমানার মধ্যে অবস্থিত, মানে একটা দেশের মধ্যেই নির্দিষ্ট অঞ্চলের ভেতরে, মানে দেশের মধ্যে নির্দিষ্ট অঞ্চলের ভেতরে পণ্য এবং যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত আকাশপথকে আমরা বলছি আঞ্চলিক আকাশপথ। কারণ আমি ধরো কলকাতা থেকে ব্যাঙ্গালোর গেলাম বা ব্যাঙ্গালোর থেকে চেন্নাই গেলাম, সেটাই হচ্ছে তোমার আঞ্চলিক আকাশপথের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো আন্তর্জাতিক আকাশপথ কি, আঞ্চলিক আকাশপথ কি, বা আর মহাদেশীয় আকাশপথ কি, এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রজ্জুপথ বা রোপওয়ে। কোথায় দেখতে পাওয়া যায় এটা? দুর্গম পার্বত্য অঞ্চল এবং খনি অঞ্চলে যেখানে পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রায় অসম্ভব, সেখানে কি হয়, যান্ত্রিক প্রক্রিয়ায় চলমান দড়ির সাহায্যে পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থাকে আমরা বলছি রজ্জুপথ বা রোপওয়ে। যে এটা হচ্ছে তোমার রোপওয়ে বা রজ্জুপথ। এটাতে তোমরা কেউ চড়েছো কি এই রজ্জুপথ বা রোপওয়েতে? তোমরা কমেন্ট বক্সে আবার জানাও যে তোমরা এই রজ্জুপথ বা রোপওয়েতে কেউ চড়েছো কিনা। তাহলে রোপওয়ে বা কোথায় আমরা দেখতে পাচ্ছি? দুর্গম পার্বত্য অঞ্চলে এবং মূলত খনি অঞ্চলে পরিবহন ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম, সেটা হচ্ছে রোপওয়ে বা রজ্জুপথ। এর গুরুত্বটা কি, রজ্জুপথের গুরুত্ব আমরা দেখব। প্রথমে হচ্ছে খনিজ দ্রব্য পরিবহন। খনিজ দ্রব্য পরিবহনের ক্ষেত্রে রোপওয়ে কিন্তু ব্যবহার করা হয়। বিভিন্ন খনিজ যে অঞ্চল, সেই খনিজ অঞ্চলে খনিজ দ্রব্য পরিবহনের একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই রোপওয়ে বা রজ্জুপথ। আমরা বলতে পারি খনিজ দ্রব্য পরিবহনের একটা অন্যতম মাধ্যম বা খনিজ দ্রব্য পরিবহন করা হয় এই রোপওয়ের মাধ্যমে। উদ্ধার কার্যে সহায়তা, দুর্গম পার্বত্য অঞ্চলে বা তোমার খনি সমৃদ্ধ অঞ্চলে উদ্ধার কার্যের জন্য আমরা এই রোপওয়ে গুলো ব্যবহার করতে পারি। নেক্সট কি, নেক্সট হচ্ছে পর্যটন ক্ষেত্রে ব্যবহার। মূলত বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ি অঞ্চলগুলোতে
এই ধরনের রোপওয়ে আমরা দেখতে পাই, যেখানে যাত্রীরা এর মাধ্যমে বসে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারেন। নেক্সট কি পরিবেশ বান্ধব। তাহলে দেখো এখানে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা থাকছে না, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা। কারণ এখানে তোমার সড়ক পথে আমরা যেমন দেখতে পাচ্ছি গাড়ির ধোঁয়াতে পরিবেশ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিবেশ দূষণের কোনো ঘটনা ঘটছে না বা থাকছে না। তাহলে এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা। নেক্সট কি, নেক্সট হচ্ছে সময় সাশ্রয়। তাহলে দুর্গম পার্বত্য অঞ্চলে বা খনি অঞ্চলে আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে এই রোপওয়ের মাধ্যমে আমরা পৌঁছাতে পারছি। তাহলে এটা আমাদের কি করছে, এটা আমাদের টাইমটাকে বাঁচাচ্ছে, আমাদের সময়ের সাশ্রয় ঘটাচ্ছে। তা আমরা বলতে পারি যে রোপওয়ে বা রজ্জুপথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমাদের সময়ের সাশ্রয় হয়। নেক্সট কি, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে পাইপলাইন বা নলপথ পরিবহন ব্যবস্থা। তো নলপথ পরিবহন ব্যবস্থা কাকে বলছে? এক স্থান থেকে অন্য স্থানে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পরিবহনের একটি অন্যতম মাধ্যম হলো নলপথ পরিবহন ব্যবস্থা। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে পাইপের মাধ্যমে বা পাইপলাইনের মাধ্যমে যখন আমরা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে পরিবহন করছি, সেটাকে আমরা বলছি নলপথ পরিবহন ব্যবস্থা। এই নলপথ পরিবহন ব্যবস্থায় কি হয়, নলপথ পরিবহন ব্যবস্থা অনেক সময় দুধ এবং জলেরও কিন্তু পরিবহন করা হয় এই নলপথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে। এক স্থান থেকে অন্য স্থানে খনিজ তেল সহ প্রাকৃতিক গ্যাস এবং এমনকি দুধ এবং জলেরও যে পরিবহন ব্যবস্থা করা হয়, সেটাকে আমরা বলছি নলপথ পরিবহন ব্যবস্থা। এই নলপথ পরিবহন ব্যবস্থা পাইপলাইনের মাধ্যমে পণ্যদ্রব্য পরিবহন করা হয়। এই নলপথ পরিবহন ব্যবস্থার কি গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কার্যকারিতা। নলপথ পরিবহন ব্যবস্থা একবার তৈরি করে নিলে সেটাকে আমি দীর্ঘকাল ধরে সেটাকে আমি ব্যবহার করতে পারি, তাই তাহলে ওটার কার্যকারিতা হচ্ছে দীর্ঘমেয়াদী, মানে এটাকে আমি দীর্ঘকাল ধরে ব্যবহার করতে পারছি। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে দ্রুত পরিবহন। প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এগুলো পেট্রোরসায়ন শিল্পের মধ্যে পড়ে। তাহলে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলোতে আমি খুব দ্রুত খনিজ তেল পরিবহন করতে পারি, প্রাকৃতিক গ্যাস পরিবহন করতে পারি। এগুলো নলের মাধ্যমে বা পাইপের মাধ্যমে আমি খুব দ্রুত পরিবহন করতে পারি, তাই একটা সুবিধা হচ্ছে দ্রুত পরিবহন। নেক্সট হচ্ছে বিপুল পরিমাণে পরিবহন। আমি প্রচুর পরিমাণে জিনিস এই নলপথ পরিবহনের মাধ্যমে কিন্তু পরিবহন করতে পারি। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, দুধ, জল, এই সমস্ত জিনিসগুলো আমি প্রচুর পরিমাণে এই নলপথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে পরিবহন করতে পারি। তাহলে এর একটা সুবিধা কি, বিপুল পরিমাণে পণ্যদ্রব্য আমরা পরিবহন করতে পারি বা প্রচুর পরিমাণে পণ্যদ্রব্য পরিবহনে এটা সাহায্য করে থাকে। তাহলে এটাই ছিল পাইপলাইনের গুরুত্ব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা, তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ, যার মধ্যে আমরা পড়লাম পরিবহন। এই ক্লাসের যে সমস্ত নোটসপত্র সমস্ত তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাই যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করোনি, অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো এবং আজকের ক্লাসে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো গিয়ে একবার পড়ো, দেখবে তোমাদের কনসেপ্টগুলো বা বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা বিষয় নিয়ে। তোমরা সকলে খুব মন দিয়ে পড়াশোনা করো, সকলে খুব ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।